কাশিম এডুকেশন সেন্টার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক সৃজনশীল প্রতিষ্ঠান। আচ্ছা, এই পাশে কি চেঞ্জ হয়ে যায় নাকি তোমরাই আসো? ও, তোমরাই আসো। আমি ভাবলাম যে প্রত্যেকদিন চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা মানুষ। আচ্ছা, তো এতদিন অব্দি আমরা কতটুকু পড়েছি বলো তো? কি কি যে আমরা ঠিক চেষ্টা করছি যে কোনো কিছু মুখস্থ না করে, হ্যাঁ, একদম বসে বসে কাকে বলে কত প্রকার এসব না শিখে আগে আমরা চেষ্টা করছি যে আগে আমরা বাক্য তৈরি করা শিখি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লার্নিং, যেটা আমাদের প্রয়োগমূলক শিক্ষা একবারে। হ্যাঁ, আমরা কিন্তু তত্ত্বীয়তে যাচ্ছি না। তাহলে আমরা এ কয়েকদিন দুইটা ক্লাস নিলাম, দুইটা ক্লাস শুধু শিখেছি যে বাক্য তৈরি করা, যে কিভাবে বাক্য তৈরি করতে হয়। প্রথম দিন আমরা শিখেছিলাম যে আসলে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এটা শিখেছিলাম, তাই তো? তারপরে গতদিন আমরা শিখেছি যে আমরা তো আর সবসময় হা বোধক বাক্য ব্যবহার করি না। তাহলে একটা সেন্টেন্স কিভাবে না বোধক হতে পারে, হা বোধক বাক্য কিভাবে হয়, আবার না বোধক বাক্য কিভাবে হয়। আচ্ছা, এটার সঙ্গে এটাও শিখেছি যে একটা সেন্টেন্সে অনেক সময় দুইটা ভার্ব বসানো লাগতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা হয় ফাইনাইট মানে মেইন ভার্ব, আর একটা হয় নন ফাইনাইট, সেটা টু দিয়ে লিখি আমরা। ও একটু তুলনামূলক দুর্বল, যার কারণে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা টু দেই, যেহেতু মেইন না। এই তো। আর শিখেছি যে টেন্স না শিখেও কি করে আমাদের প্রয়োজন মতো, আমাদের প্রয়োজন অনুযায়ী একটা সেন্টেন্সকে একটু পাস্ট টেন্সও করা যায়, আবার ফিউচারও করা যায়। কারণ আমাদের সেন্টেন্স লিখতে গেলে সবসময় আমরা খালি হা বোধকই লিখবো, না বোধক লিখবো না, সবসময় খালি প্রেজেন্ট টেন্সই লিখবো, পাস্ট টেন্স ফিউচার টেন্স একটুও লিখবো না, এটা তো হয় না। হ্যাঁ, শিখতে হলে সব ধরনের শিখলেই তখনই না পারফেক্ট লার্নিং বা যথাযথ শেখা হয়। যার কারণে আমাদের শেখার স্বার্থে আমরা একটা সেন্টেন্সকে একটু পাস্ট টেন্সে কনভার্ট করে শিখেছি, আর ফিউচার টেন্সেও কনভার্ট করে শিখেছি। এই তো, এতদিন অব্দি আমরা তো এটুকুই শিখলাম গত দুইটা ক্লাসে। হ্যাঁ, তো পাস্ট টেন্সে করতে হলে আমরা কিন্তু গতদিন এটা বলেছি যে আমরা একটা সেন্টেন্সকে হা বোধক করি, না বোধক করি, অথবা পাস্ট টেন্সে নিয়ে যাই, ফিউচার টেন্সে নিয়ে যাই। সেন্টেন্সের ভিতরে কোনটাকে আমাদের চেঞ্জ করতে হয় বলো তো কেউ? ভার্বকে চেঞ্জ করতে হয়, তাই না? সাবজেক্ট অবজেক্ট ঠিকই থাকে, ভার্বকেই হা বোধক থেকে না বোধক করতে হয়, ভার্বকেই প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স বানাতে হয়, আবার ফিউচার টেন্স বানাতে হয়, তাই না? আচ্ছা, এখন খুব সম্ভবত তোমরা অলরেডি শিখছো যে ওই যে অর্থ অনুযায়ী 5 প্রকারের বাক্য আছে: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তাই না? এগুলো তো শিখছো। হয়তো তত্ত্বটা তোমাদের ভালো ডেভেলপ করছে সেখানে। আমরা একটু চেষ্টা করি যে এইগুলো কি করে আমাদের হাতের লেখায় প্রয়োগ করা যায় এই সেন্টেন্স গুলো। হ্যাঁ, আচ্ছা, ধরো একটা বিষয় কি, তুমি তত্ত্বীয় কোনো কিছু শিখলে মাথায় থাকবে। হ্যাঁ, এটার এক্সাম্পল শিখলেও তখনও মাথায় থাকবে। কলমে আসতে অনেক দেরি হয়, কলমে আসলে তখন তুমি পারফেক্ট, তখন তুমি ঠিকঠাক ভাবে লিখতে পারছো। হ্যাঁ, যখন অনেক বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখবা, তখন মাথায় আসবে, দেন কলমেও আসবে, কলমে আসলেই না খাতায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটা বিষয় দেখো, আমি বলে রাখি যে 5 প্রকার লিখি। হ্যাঁ, অ্যাসার্টিভ, এই তো। তারপরে ইন্টারগেটিভ, তাই তো। তারপরে টিপ, আমরা কিন্তু একদিনেই 5 প্রকার শিখবো না, শেখা সম্ভব না, তাই না? তাহলে মাথায় থাকবে না। আমরা একটা 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 করে শিখে যাব। আচ্ছা, তাহলে আমি যদি এগুলোর বাংলায় একটু তোমাদের সহজ করে দেওয়ার জন্য কি লিখি, যে বর্ণনামূলক, না বর্ণনামূলক। তারপরে আমাদের প্রশ্নবোধক, তাই তো, বোধক। তারপরে কি আদেশ, উপদেশ, অনুরোধ, অনেক কিছু হয়, ঠিক আছে? আমরা শুধু আদেশে লিখলাম। হ্যাঁ, আদেশবাচক অনেক কিছুই হয়, কিন্তু আমরা শেখার স্বার্থে লিখলাম শুধু। এটা হচ্ছে প্রার্থনা, হ্যাঁ, ইচ্ছা বা প্রার্থনা। আমরা যখন সেন্টেন্স লিখতে যাব তখন দেখবো যে আসলে কত ধরনের একটা সেন্টেন্স কত ভাবে প্রয়োগ হচ্ছে, সবটা আর এখানে লিখে রাখা সম্ভব না। আচ্ছা, এখন এক্সক্লেমেটরি কি? এক্সক্লেমেটরি আমাদের বিস্ময় সূচক।
আচ্ছা, তো এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সব সময় খালি কোনো কিছু বর্ণনা করি তাও না, আমরা তো প্রশ্নও করি, বলি না কেমন আছো, তুমি ভাত খেয়েছো কিনা। হ্যাঁ, দুই ধরনের কোশ্চেন। ইম্পারেটিভ আদেশ করি, নিষেধ করি, অনেক সময় অনুরোধ করি, করি না? আচ্ছা, আবার অপটেটিভ আমরা অনেক সময় প্রার্থনাও তো করি, করি না? প্রার্থনাও করি। আবার এক্সক্লেমেটরি আমরা কোনো কিছু থেকে হতবাক হয়ে যাই, হ্যাঁ, বলি না বাহ পাখিটা কত সুন্দর। তাহলে এই যে দেখো, এই যে 5 প্রকার, এই 5 প্রকার কিন্তু আসলে সেন্টেন্সের অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মিনিং, হ্যাঁ, অর্থ অনুযায়ী এই 5 ধরনের প্রকার হয়। এর বাইরেও আছে গঠন অনুযায়ী, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইটাতে আমরা এখন যাচ্ছি না, আগামীতে শিখে নেব। তাহলে এই যে দেখো আমাদের এই যে 5 ধরনের বাক্য হলো, হ্যাঁ, তোমরা একটা বিষয় জেনে খুশি হবা যে আমরা এতদিন যেটুকু শিখেছি এটাতে অলরেডি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে ফেলেছি। আমরা এতদিন কি শিখলাম? কোনো কিছু বর্ণনা করা, আমাদের একটা মনের ভাব, একটা বর্ণনা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা, এবং সেই সেন্টেন্স সঠিকভাবে বোর্ডে লেখা অথবা খাতায় লেখা অথবা প্রয়োগ করা, এটাই তো আমরা শিখলাম। তাহলে অলরেডি কিন্তু আমরা অ্যাসার্টিভ শিখে ফেলেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে হয়, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। যে কোনো বর্ণনাই তো দুই রকম হতে পারে, হ্যাঁ বোধক বর্ণনাও হতে পারে, না বোধক বর্ণনাও হতে পারে। তাহলে আমরা প্রথম দিন হ্যাঁ বোধক শিখেছিলাম, আর গতদিন আমরা না বোধক শিখেছি, তার মানে অ্যাসার্টিভ ধরো আমাদের ডান, তাই তো, তাই না? অ্যাসার্টিভ নিয়ে আপাতত আমরা আর আলোচনা করছি না। আচ্ছা, এখন আমরা চলে যাব ইন্টারগেটিভ, পরে আমরা আজকে শিখবো ইম্পারেটিভ। কি শিখবো? ইম্পারেটিভ মানে এই যে আদেশ, নিষেধ, অনুজ্ঞা, হাবি জাবি, এইগুলা ইন্টারগেটিভ। আমরা একটু পরে যাব, আগামী দিন যাব, আর আজকে সময় থাকলে আজকে যাব। কিন্তু আমরা অ্যাসার্টিভের পরে আজকে কি শিখবো? ইম্পারেটিভ। আচ্ছা, এখন বলো তো, আদেশ যদি করা হয় কাউকে, তাহলে কি তৃতীয় পক্ষকে করা যায় নাকি তৃতীয় পক্ষ? এইভাবে বলি আরো সহজ করে, যে যে এখানে নেই তাকে কি আমি কোনোভাবে আদেশ করতে পারবো? না। আদেশ করতে হলে সরাসরি কথা বলতে হয়, তুমি বাইরে যেও না, তুমি ঠিকঠাক ভাবে পড়ালেখা করো, হ্যাঁ, পরীক্ষায় ফেল করো না, কখনো স্কুল গাবি দিও না, এটা সরাসরি আমি তোমাকে বলছি, তাই তো, তাই বলছি না? তার মানে সেক্ষেত্রে আমাদের ইউ এর প্রয়োজন হয়। তুমি কি ইউ? আচ্ছা, আর একটা বিষয় কি, আমরা যে কোনো ধরনের বাক্য, এই তো 5 ধরনের বাক্য লিখলাম, এই সব ধরনই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সেইগুলোতে কনভার্ট করতে পারবো। এতদিন তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা শিখেছি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তো অ্যাটলিস্ট লিখতে পারবো, তারপরে না ইম্পারেটিভে গেলাম। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভে আমরা লিখি, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, ধরো লিখলাম ইউ রিড দ্য বুক, মানে কি তুমি বই পড়ো। অ্যাসার্টিভ এমনি বর্ণনা যে তুমি বই পড়ো, হ্যাঁ। আচ্ছা, এটা নেগেটিভ কি হবে বলো তো? আমরা তো কতদিন শিখেছিলাম ইউ ডাজন্ট নাকি ডন্ট? ডন্ট। আচ্ছা, ডন্ট। তাহলে ইউ ডন্ট রিড দ্য বুক, এই তো, এটা অ্যাসার্টিভ না? হ্যাঁ বোধক না? আর না বোধক? হ্যাঁ বোধক, না বোধক। আচ্ছা, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, এটাকে আমরা কি করবো? ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে হলে খুবই ইজি, এই যে সুন্দর করে ইউটা আর থাকবে না, দেখো অটোমেটিক্যালি কি হয়ে গেল? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা যদি স্ট্রাকচার শিখিতে কি হয়, ভার্ব প্লাস অবজেক্ট হয়, আমি স্ট্রাকচার শিখাই না, হ্যাঁ, প্রয়োজন লাগে না, আমরা প্র্যাকটিক্যালি শিখি, কয়টার গঠন প্রণালী মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম যে কি হয়, সরাসরি ভার্ব প্লাস অবজেক্ট হয়। তাহলে অ্যাসার্টিভের সময় কি ছিল? সাবজেক্ট ছিল, সাবজেক্ট ইউ ছিল, ইউ ছিল না? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি লাগছে না? সাবজেক্টটা লাগছে না, ইম্পারেটিভ লাগছে, লাগছে না। তাহলে সাবজেক্টটা খালি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সাবজেক্টটা কেটে দিলেই কিন্তু ভার্ব আর অবজেক্ট থাকে, বাস হয়ে গেল। রিড দ্য বুক, তার মানে বইটা পড়ো। ডন্ট রিড দ্য বুক, বইটা পড়ো না, ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা আছে, ওই তো আমাদের ফিউচার আর পাস্ট হয় না, এটা তো প্রেজেন্ট টেন্সের। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট টেন্সই হয়, কখনো পাস্ট টেন্সও হয় না। এখানে ডিডন্ট রিড দ্য বুক কখনোই হবে না, হ্যাঁ, আবার কখনো ফিউচারও হবে না। দেখো ইম্পারেটিভ কিন্তু সহজ, সবসময় ইউ দিয়ে হচ্ছে, সবসময় কি দিয়ে হচ্ছে? ইউ দিয়ে হচ্ছে, আর কারো দিকে তাকানো লাগছে না, কামাল, জামাল, আই, দে, দেম, হি, সি, কোনো কিছুই লাগছে না। তার মানে আমরা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স ইউ দিয়ে লিখছি, তারপরে সেই ইউটা কাটা দিচ্ছি, বাস ইম্পারেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার পাস্ট টেন্সও লাগছে না, ফিউচার টেন্সও লাগছে না,
আচ্ছা, আমরা আরো একটা লিখি, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি যে ইউ রান ইন দ্য সান, মানে রোদের ভিতরে দৌড়াও। অ্যাসার্টিভ তো, তাই না? অ্যাসার্টিভ তো। আচ্ছা, এখন আমরা যদি এটা নেগেটিভ করি, ইউ ডন্ট রান ইন দ্য সান, এখন এটা অ্যাসার্টিভ নাই? এখনো অব্দি এটা অ্যাসার্টিভ আছে। ইম্পারেটিভ বানাতে হলে কি করতে হবে? সুন্দর করে ইউটা কেটে দিতে হবে। তার মানে যে কাজটা করতে বলবা সেটা আগে বলবা, আর যাকে বলবা তাকে পরে লিখবা। এই যে ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট আর লাগছে না। এটা হ্যাঁ বোধক হলো। না বোধক করার সব সময় ইম্পারেটিভ সেন্টেন্সে ডন্টই হয়, ডাজন্ট হয় না, ডিডন্ট হয় না। আর একটা বিষয় কি, যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়, আমরা তো অ্যাকশন ভার্ব শিখেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় অ্যাকশন ভার্ব দিয়েই হয়, যার কারণে নেগেটিভ করার সময় সবসময় ডন্টই হয়, আর অন ডিজন্ট এসব লাগে না। কারণ আমরা তো কোনো কাজ করতেই বলি, কাজ করতেই তো আদেশ করি, কাজ করতেই তো নিষেধ করি, এটা করো এটা করো না, অনুরোধ করি কোনো কিছু দিতে নিতে করতে, তার মানে সরাসরি কাজ করা বোঝায়। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স এইরকমটা যেটা হলো যে সরাসরি ভার্ব দিয়ে, সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে সাবজেক্টটা কেটে দিলেই ইম্পারেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন যদি বলি, আমি এরকম লিখি যে ওয়েস্ট ইওর টাইম। ওয়েস্ট মানে কি বলতো? নষ্ট করা, নষ্ট করা, তোমার সময় নষ্ট করো। এটা এটা এখন কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আগে যখন অ্যাসার্টিভ ছিল তখন ইউ ছিল সামনে, ইউ ওয়েস্ট ইওর টাইম ছিল। তো এটা আমরা যখন ইম্পারেটিভ করলাম, ইউটা সুন্দর করে কেটে দিলাম, ইম্পারেটিভ হয়ে গেল, তোমার সময় নষ্ট করো। হ্যাঁ, এটা তো শুনতে একটু কেমন শোনাচ্ছে, এটা নেগেটিভটা বেশি ব্যবহার হয়, সময় নষ্ট করো না। তো আমরা পজিটিভটাও শিখছি, নেগেটিভটাও শিখছি, আগে সেন্টেন্স করা শিখছি, তারপরে কোনটা হয়, কোনটা শালীন কোনটা অশালীন সেটা পরে। আচ্ছা, তাহলে এটা আমরা কি করবো? নেগেটিভ করার সময় শুধু ডন্ট দেবো, তাই না? ডন্ট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করো না। ক্লিয়ার এটুকু? তাহলে এটা এক ধরন আমরা শিখলাম, তাই না? আচ্ছা, এখন আমি যদি আর একটা লিখি, যে ধরো জানালাটি বন্ধ করো, এটার ইংরেজি কি হবে বলো তো? যে কোনো একজন, যে পারবা, জানালাটি বন্ধ করো। আদেশ আদেশ করছে তো, আদেশ করছে তো, তাহলে জানালাটি বন্ধ করো। ক্লোজ ইওর। আচ্ছা, আর একটু লিখি, তুমি জানালাটি বন্ধ করো। তাহলে এখন তো পারা যাবে, এখন তো অ্যাসার্টিভ। তাহলে এটা কি সাবজেক্ট, বন্ধ করা ভার্ব, এটা অবজেক্ট, তাই তো, তাই না? তাই তো। আচ্ছা, তাহলে লিখি যে ইউ সাবজেক্ট আগে বসালাম, ক্লোজ জানালাটি দ্য ডোর, তাই না? ইউ ক্লোজ দ্য ডোর হলো না? ইউ ক্লোজ দ্য ডোর, এটা এখন অ্যাসার্টিভ আছে। তাহলে আমরা যদি ইম্পারেটিভ করতে চাই, এই যে ইউটা কাটা দিলাম। হ্যাঁ, ও দেখছো, মানে জানালাকে দরজা বানিয়ে ফেলেছি, তাহলে একটু বড় হয়ে গেছে ছোট থেকে। হ্যাঁ, উইন্ডো। আচ্ছা, ক্লোজ দ্য উইন্ডো, তাই হলো না? জানালাটি বন্ধ করো। এখন নেগেটিভ যদি করতে যাই, খালি ডন্ট দিলেই হচ্ছে, ডন্ট ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো না। ব্যাস, সহজ। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে সেটার সাবজেক্টটা কেটে দিবা, তাহলেই ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, যদি বলি বলটি খেলো, প্লে দ্য বল, ভার্ব দিয়ে, সরাসরি ভার্ব দিয়ে করছি, সরাসরি ভার্ব দিয়ে, ভার্ব প্লাস অবজেক্ট, প্লে দ্য বল, বলটি খেলো। আবার যদি বলি বলটি খেলো না, ডন্ট প্লে দ্য বল। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম ভাবে একটা হয়। আর একটা হয় কিভাবে, সেটা হচ্ছে যে, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার না? আচ্ছা, আবার যদি বলি যে ধরো দেখে না কে, চোখ খোলো এবং
দৃশ্যটি দেখো। হ্যাঁ, চোখ খোলো এবং দৃশ্যটি দেখো। এখানে দেখো তো কয়টা সেন্টেন্স? দুইটা সেন্টেন্স, তাই তো? এটা একটা, এটা একটা, মাঝখানে না হয় আমরা বসালাম এবং এর জন্য। তাহলে এই চোখ খোলো আদেশ না? আদেশ। আবার দৃশ্যটি দেখো আদেশ না? আদেশ। তাহলে আমরা কি আর সাবজেক্ট দেবো ইম্পারেটিভে? সাবজেক্ট তো কেটে দিচ্ছি, সাবজেক্ট তো আর দেবো না। এর মধ্যে হয়ে গেল কে? আচ্ছা, তাহলে এই যে দেখো, সাবজেক্ট তো আর দেবো না, সরাসরি ভার্ব দেবো আর অবজেক্ট দেবো। সাবজেক্ট তো কেটেই দেই ইম্পারেটিভে। তাহলে আমরা কি করব? যে খোলার ইংরেজি কি? এটা তো ভার্ব, এটা তো ভার্ব, এটা তো অবজেক্ট, তাই না? এটা তো ভার্ব, এটা তো অবজেক্ট। তাহলে আমাদের ওপেন, ওপেন। আচ্ছা, তোমার আর না লিখি, আইস এন্ড সি। দেখো না, সি দেয়া দৃশ্যের ইংরেজি কি? সিনারি। হ্যাঁ, আচ্ছা, ওপেন আইস। চোখ তো আর একটা হয় না, দুইটা, একটু দুইটাই দিলাম, এক চোখ খুললে কেমন না? তাহলে ওপেন আইস এন্ড সি দ্য সিনারি। যে কি করো? চোখ খোলো এবং দৃশ্যটি দেখো। এই যে প্রথমে আগে ভার্ব লিখলাম, তারপর অবজেক্ট লিখলাম। অথবা আমরা যদি এভাবে ভাবি যে ভার্বটা লিখিনি, সাবজেক্টটা লিখিনি, সাবজেক্টটা কাটা দিয়েছি, বাস ইউ ওপেন আইস হতো। সেটা আমরা ইউটা না লিখে খালি ওপেন আইস লিখেছি। আবার ইউ সি দ্য সিনারি হতো, ইউটা লিখিনি, সি দ্য সিনারি লিখেছি। এটা তো এখন নেগেটিভ করা যায় না? তাহলে আমরা কি দিতে পারি? ডন্ট ওপেন আইস এন্ড, চোখ না খুলে তোর সিনারি দেখা যাবে না, ডন্ট সি দ্য সিনারি। ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো কিছু আদেশ করি, তাহলে আগে ভার্ব দেব, তারপরে অবজেক্ট দেব। হ্যাঁ, সাবজেক্টটা থাকবে না ইম্পারেটিভে। আর যদি নিষেধ করি, তাহলে এই তো ডন্ট দেব, দেন তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে ইম্পারেটিভ। অ্যাসার্টিভে শিখেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়। আর ইম্পারেটিভে শিখলাম শুধু ভার্ব আর অবজেক্ট, শুধু ভার্ব আর অবজেক্ট, এবং সেটা ইউ এর ভার্ব হিসেবে কাজ করে, ইউটা আমরা লিখি না। যার কারণে আমরা নেগেটিভ করার সময় শুধু ডন্ট লিখি। তার মানে ইম্পারেটিভে কিন্তু ঝামেলা অনেক কম। আমার পাস্ট টেন্সও হয় না, ফিউচার টেন্সও হয় না, কোনো কিছুই হয় না। শুধু সরাসরি ভার্ব অবজেক্ট লিখলেই হচ্ছে, আবার নেগেটিভ করে দিলেই হচ্ছে। আচ্ছা, আরো এক ভাবে হয়, সেটা হচ্ছে লেট দিয়ে। হ্যাঁ, লেট দিয়ে একটা হয়। আচ্ছা, লেট দিয়ে কিভাবে হয় সেটা দেখি। আমরা এতক্ষণ যেটা করলাম, সেটা সরাসরি কাউকে না কাউকে আদেশ করেছি অথবা নিষেধ করেছি। তোমাকে বললাম যে বসে থাকো, বসে থেকো না, সরাসরি তোমাকে বললাম। ঠিক আছে, আবার তোমাকে বললাম দাঁড়াও, দাঁড়িয়েও না, সরাসরি তোমাকে বললাম। এটা তো তোমাকেই আমি সরাসরি বলেছি, যার কারণেই আমরা ইউ লিখেছিলাম কাটা দিয়ে, শুধু ভার্ব আর অবজেক্ট লিখেছি। এখন লেট কোথায় ব্যবহার হবে সেটা দেখো। লেট ব্যবহার হবে কোথায়? আমি তোমাকেই বলবো, কিন্তু তোমার বিষয়ে বলবো না। তোমার নাম কি? আব্দুল্লাহর বিষয়ে বলবো। এটা কেমন? আমরা একটু এক্সাম্পল দেখি। যদি বলি যে যে লেখো, খাতায় একটি প্যারাগ্রাফ লেখো, তখন রাইট এ প্যারাগ্রাফ অন ইওর নোট, অন ইওর খাতা। ডোন্ট রাইট এ প্যারাগ্রাফ অন ইওর খাতা বা অন ইওর নোট। ক্লিয়ার? আমি তোমাকে সরাসরি বলছি, রাইট বললাম, ডোন্ট রাইট বললাম। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন আমি যদি এইভাবে বলি আব্দুল্লাহকে লিখতে দাও, তখন আমি তোমাকে বলছি, কিন্তু তোমাকে কাজ করতে বলছি না, আব্দুল্লাহর কাজের ব্যাপারে বলছি। তাই তো? লিখবে তো আব্দুল্লাহ, তাই না? লিখবে তো আব্দুল্লাহ। তার মানে আমি তোমাকে বললাম, কিন্তু তোমাকে কোনো কিছু করতে বলিনি, তোমার কাজের বিষয়ে না, আব্দুল্লাহর কাজের বিষয়ে। তাহলে এই ধরন যদি হয়, তাহলে লিখবো লেট। আবার আমি যদি বলি যে আমাকে যেতে দাও, আমি তোমাকে বললাম, কিন্তু আমাকে যেতে দেওয়ার জন্য কাজ করব আমি, কিন্তু বললাম তোমাকে। তার মানে এখানে তুমি শুনছো শুধু, তুমি কাজ করছো না। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা দেখি, ধরো মাসুম, তুমি মাসুম। আচ্ছা, তাহলে মাসুম, আমি যদি বলি, তোমাকে বলি মাসুমকে খেলতে দাও, মাসুমকে খেলতে দাও, তাহলে বললাম তোমাকে, কিন্তু কাজ করবে কে? মাসুম। আর আমি যদি বলি তুমি খেলো, তাহলে তোমাকে বললাম, তুমিই কাজ করলা। তাই না? এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা ক্লিয়ারলি বুঝতে হবে। এখন বুঝতে পারছো? তোমাকেই কোনো কাজ করতে বললাম, সেটা হয়তো ধরো হচ্ছে প্লে দ্য বল, ডন্ট প্লে দ্য বল, ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি তোমাকে বলি অন্য আরেকজনের ব্যাপারে, তখন হবে লেট। ক্লিয়ার? আচ্ছা, ধরো আরো ক্লিয়ার করি, তোমার নাম হচ্ছে মোস্তাকিম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি বলি, তোমাকে বললাম,
হ্যাঁ, যে মোস্তাকিমকে পড়তে দাও, তাহলে আমি তোমাকে বললাম কিন্তু তোমাকে কিন্তু কাজ করতে বলছি না, কাজ করবে কিন্তু মোস্তাকিম। আই হোপ ক্লিয়ার না? আবার নেগেটিভ তো হয়, মোস্তাকিমকে পড়তে দিও না, মাসুমকে খেলতে দিও না, নেগেটিভ তো পারবাই। তাহলে যদি কাউকে কোনো কিছু বলা হয়, সে কাজ করবে না, আরেকজন কাজ করবে তার ব্যাপারে, তখন আমরা লিখবো লেট। আর যদি সরাসরি সেই কাজ করে তাহলে ওই তো আমাদের ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন লেটের জন্য আমাদের লেট হচ্ছে এক ধরনের মডাল ভার্ব। আচ্ছা, আমরা ভার্বের ক্লাসিফিকেশন পড়েছিলাম না? ওই তো মডাল ছিল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু। তো লেটও এক ধরনের মডাল ভার্ব, যার কারণে লেটের পরে কোনো কিছু যদি নেগেটিভ করতে হয় শুধু নট দিলেই হয়, আর ডন্ট আনার দরকার নাই, কারণ অলরেডি এটা একটা মডাল ভার্ব। মডাল ভার্বের আমরা বলেছিলাম না, এরকম করে লিখে দিয়ে বলেছিলাম না যে এগুলো নেগেটিভ করতে হলে খালি নট হলেই হয়। ক্যান থাকলে ক্যান নট, কুড থাকলে কুড নট, উইল থাকলে উইল নট। মডাল ভার্বের নেগেটিভ করতে হলে শুধু নট দিলেই হয়। তো এখন করতে কি হয়, ওই যে দেখো আগের সেন্টেন্সে কিন্তু আমরা কোনো সাবজেক্ট লিখিনি, লিখেছি না? আচ্ছা, আমি তোমাকে বললাম তো তুমি সাবজেক্ট না, কিন্তু তুমি শুনছো, আর ওর বিষয়ে বলেছি, ও তখন কাজ করবে। তো তখন করতে হয় কি, যে ওর বিষয়ে একটু লিখতে হয়, কিন্তু লেটের পরে অবজেক্টিভ ফর্ম লিখতে হয়। আই না লিখে মি লিখতে হয়, উই না লিখে আস লিখতে হয়, হি না লিখে হিম লিখতে হয়, দে না লিখে দেম লিখতে হয়। অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ লিখে দিয়েছিলাম, পড়নি, মাথায়ও নাই, শুনলে একটু মনে হচ্ছে, না হলে নাই। এই তো। আচ্ছা, তো ওইগুলো মনে রাখতে হবে। মুখস্থতেই যদি আলসেমি করো, তোমার যেটুকু দেওয়ার মুখস্থটা তো তুমি করতে পারতা, তার মানে তোমার দিক থেকেই তোমার ঘাটতি থেকে গেল, তাহলে আরেক দিক থেকে রিসিভ করবা কেমনে? হ্যাঁ, গ্রহণ করতে তো পারবা না। তাহলে লেটের পরে আমরা লিখবো একটু অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম লিখবো, তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্ব প্লাস আরো হ্যাপি দাবি দা 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 থাকবে। হ্যাঁ, এটা অবজেক্ট না, অবজেক্ট অফ প্রোনাউন। হ্যাঁ, অবজেক্ট অফ প্রোনাউন, আর এখানে ধরো আরো অবজেক্ট থাকলো। আচ্ছা, তো এখন আমরা দেখি যে আমরা লিখলাম মাসুমকে কাজটা করতে দাও, ঠিক আছে? এখন আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি কাজটা করো, আমি তোমাকে বলেছি মাসুমের ব্যাপারে মাসুমকে কাজটা করতে দাও। তাহলে এখানে লেট দিয়ে হবে, আমরা যেটা বললাম। তো প্রথমে আগে লেট লিখবো, লেট লিখবো। হ্যাঁ, আচ্ছা, মাসুম না লিখে আমি একটু লিখে আমাকে, তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে, কারণ মাসুমের অবজেক্ট তো মাসুমি। তাহলে লেট, এখন আমরা কি লিখবো? অবজেক্টিভ ফর্ম, যে কাজ করছে তার অবজেক্ট ফর্ম। এখানে কাজ করছে কে? আমাকে, আই হতো। হ্যাঁ, নরমালি আমরা তো সাবজেক্ট হিসেবে বসালে আই বসাই, কিন্তু আই না বসিয়ে আমরা অবজেক্ট বসাবো, কি বসাবো? মি বসাবো। আইয়ের অবজেক্ট মি না? আইয়ের অবজেক্ট মি। আচ্ছা, লেট মি, এখন বাস কাজ দাও, আরো কি? ডু, কাজ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, লেট মি ডু দ্য ওয়ার্ক। আগে যদি এমন হতো কাজটা করো, যদি বলতাম, যদি এমন হতো কাজটা করো, তাহলে শুধু ডু দ্য ওয়ার্ক, তাই না? ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, যদি তোমাকেই বলতাম, যেটা ভার্ব প্লাস অবজেক্ট শিখলাম, সেখানে ডু দ্য ওয়ার্ক। আর এখানে যেহেতু আমাকে বললাম, তোমাকে বলছি আমি কাজ করব, লেট মি ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, এটা নেগেটিভ, ওই তো লেট যেহেতু, তাহলে লেট মি নট ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? এই দুই ভাবে ইম্পারেটিভ হয়, এই দুইটা যদি শেখো তাহলে ইম্পারেটিভ শেখা হয়ে গেল। আচ্ছা, আমরা আরো দেখি। তাকে বাহিরে যেতে দাও। হ্যাঁ, আর একটা লিখলাম বাইরে যাও। দেখো দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? যখন বললাম বাহিরে যাও, তখন সরাসরি তোমাকে বললাম, তখন ভার্ব প্লাস অবজেক্ট। আর যখন বললাম তাকে বাহিরে যেতে দাও, তখন তোমাকে বললাম কিন্তু কাজ করবে সে, তাকে, তখন এটা লেট, তাই না? আচ্ছা, তো এটা যদি আমরা লিখি, ধরো আগেরটা লিখলাম বাইরে যাও, কি? গো আউট, তাই না? এটুকুই যথেষ্ট, গো আউট, এটা মানে তো বাইরে যাও। হ্যাঁ, আর এখন বলবো কি, লেট, এখন তাকে, তাকের কি? তাকের পরিবর্তে আমরা কি লিখবো বলো তো? ইউ, না ইউ মানে তোমাকে, তাকে কি? হিম, হিম। হি হতো না সে, তাকে হি হতো, কিন্তু অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, অথবা শি লিখলে হার।
আচ্ছা, তাহলে লেট হার গো আউট। ওকে, হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষ ভাবলে হিম, মেয়ে মানুষ ভাবলে হার, এখানে তো লেখা নাই। আচ্ছা, তাহলে লেট হার গো আউট, লেট হার খালি নট দিলেই হয় গো আউট। ওকে, আর এই যে এটা গো আউট, ডোন্ট গো আউট, ওই তো আমরা আগেরটা শিখলামই, তাই না? বাস, এই যে দেখো, এই দুই ভাবেই কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। একটা হচ্ছে সরাসরি তোমাকে বলছি, এই যে এটা, আর একটা তোমাকে বলছি অন্য কেউ কাজ করবে তার ব্যাপারে, তখন এটা। আচ্ছা দেখো তো, আমাদেরকে দেশটা গড়তে দাও, হ্যাঁ, আমাদেরকে দেশটা গড়তে দাও। তাহলে এখানে কিন্তু আমরা বললাম কাউকে, কিন্তু কাজ করব আমরা, সহজ কথায় লেট দিয়ে, লেট দিয়ে। আরো একটা ভালো বুদ্ধি আছে, বাংলা বাক্যে যদি আমাদেরকে, তাদেরকে, তাকে এরকম কোনো কিছু থাকে তখন সেটা লেট দিয়ে। আর যদি বলে দেশটা গড়ো, হ্যাঁ দেশটা গড়ো, তখন সেটা সরাসরি ভার্ব দিয়ে, বিল্ড দ্য কান্ট্রি, ডন্ট বিল্ড দ্য কান্ট্রি, দেশটা গড়ো না। আর এটা কি লেট দিয়ে, লেট আস বিল্ড দ্য কান্ট্রি। ওকে, দেখি আমরা এটা আগে করি। গড়ার ইংরেজি কি বলো তো, জানো না? এখনই তো বললাম বিল্ড, তাই না? বিল্ড, বিল্ড মানে গড়া, বিল্ড দ্য কান্ট্রি, ঠিক আছে? দেশটা গড়ো, এই যে ভার্ব প্লাস অবজেক্ট, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা তাই লিখি ভার্ব প্লাস অবজেক্ট, এই যে ভার্ব প্লাস অবজেক্ট, এটার নেগেটিভ কি ডন্ট বিল্ড দ্য কান্ট্রি, তাই না? ডন্ট বিল্ড দ্য কান্ট্রি, ঠিক আছে? তাহলে এটা হলো কি আগের নিয়মে, আর পরে যেটা লেটেরটা আমরা শিখলাম সেটা হচ্ছে এটা। তাহলে প্রথমে কি লিখবো, আগে লিখবো লেট, তারপর লিখবো অবজেক্ট, আমাদের অবজেক্ট কি আস, আস, লেট আস, হ্যাঁ, বিল্ড দ্য কান্ট্রি। বাস, এই যে দেখো নেগেটিভ কি, লেট আস কান্ট্রি। বাস, এই যে এটাকে এক ছোট করে লেটস বলা হয়, লেটস, লেটস, হ্যাঁ, লেট আজকে যেমন আমরা ডু নট কে ডন্ট বলি না, আর নট কে আরন্ট বলি না, এরকম লেট আজকে সংক্ষেপে বলা হয় লেটস, এই যে এরকম করে লেখে, হ্যাঁ, লেটস। কখনো শুনেছো লেটস গো, লেটস গো, এটার মানে কি বলতো, তুমি যাও, হ্যাঁ, আমাদেরকে যেতে দেওয়া হোক। অথবা এই সেন্টেন্সটা শুধু আসের ক্ষেত্রে, যখন আমরা আস ব্যবহার করি, যেহেতু এখানে ধরো আমি বললাম আমাদেরকে যেতে দেওয়া হোক, তখন যেহেতু আমরা সবাই যাব, এটার মাধ্যমে সবাইকেই বোঝাচ্ছে, আর আমি বলছি, তো আস যখন ব্যবহার করা হয় নরমালি ধরে নেওয়া হয় যে এটা একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে, ঠিক আছে? তখন প্রস্তাবটা আমরা বাংলা বাক্যে এভাবেও লিখতে পারি যে চলো আমরা যাই, হ্যাঁ, তাহলে এটার বাংলায় এরকমও লেখা যায় যে চলো আমরা দেশটা গড়ি। আমি তোমাদের শেখানোর সুবিধার্থে লিখলাম আমাদেরকে দেশটা গড়তে দাও, কারণ আমরা তো এখন এভাবেই শিখছি, হ্যাঁ, এটাও ঠিক ওইটাও ঠিক, দুই ভাবেই বলা যায় বাংলা, কিন্তু ইংরেজি একটাই, হ্যাঁ। তাহলে আচ্ছা আমরা ওইটা লিখি, হ্যাঁ, যদি শুধু বলি যে চলো, হ্যাঁ, আর যদি বলি যে মনে হয় কমে গেছে, চলো আমরা যাই, হ্যাঁ, চলো আমরা যাই, অথবা এটা আমরা এটাও লিখতে পারি যে আমাদেরকে, হ্যাঁ, যেতে দেওয়া হোক, একই কথাই দুইটা, হ্যাঁ, দুইটা একই কথাই। আচ্ছা যদি বলি যে খালি যদি বলি চলো,
তখন আমরা কি বলবো? আমরা বলিনি প্রথম দিন বলেছিলাম একটা ভার্বেও একটা সেন্টেন্স হয় না? এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স। গো, চলো গো। তখন আমরা কি বললাম? আদেশ করলাম, তাই না? আদেশ করলাম। তো এটা নেগেটিভ আমরা চলো না মানে যেও না এরকম, ডোন্ট গো। এটা হচ্ছে আগেরটার নিয়ম। ওই যে ভার্ব প্লাস অবজেক্ট লিখলাম, অবজেক্টের প্রয়োজন পড়লো না, লিখলাম না, কারণ আমরা তো বলেছিলাম যে শুধু ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হয়। আচ্ছা, আর এটা আমরা কি লিখবো? আমরা লিখবো এটা লেট দিয়ে, লেট আস গো। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লেটস গো, চলো যাই। আচ্ছা, আর একটু তোমাদের উত্তেজনা বাড়িয়ে দেওয়ার জন্য বলি, লেটস গো ফর পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। হ্যাঁ, তাই তো, লেটস গো ফর পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। আর নেগেটিভ আমরা কি করব? লেট আস নট গো। লেটস নট গো যেটা আমরা বলতে পারি। তাহলে এই দুইটা ধরন মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এখন হয়তো একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছো, কিন্তু একটু পরে দিলে আর পারবা না। এই জন্য আমাদের কোনো কিছু মাথায় একদম গেঁথে নেওয়ার জন্য দক্ষ হতে হলে প্র্যাকটিস করতে হয়। একটা সচরাচর অনেকবার শুনে থাকো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অনেকবার শুনুনি? হ্যাঁ, এটা কিন্তু আসলেই সত্য। শিখে যতটা না হয় প্র্যাকটিস করে তার চাইতে বেশি হয়। কিন্তু তোমাদের ভেতরে সেই জিনিসটার অনেকটা ঘাটতি রয়েছে। হ্যাঁ, এখানে শিখেই যাও, তারপরে আর করো না। যার কারণে ছোটবেলা থেকে ইংরেজি শিখে আসছো, কিন্তু খুব বেশি একটা উন্নতি হচ্ছে না। স্যার যখন পড়িয়েছে তখন বুঝেছো, পরে আর মাথায় থাকেনি। হ্যাঁ, তো আমাদের ঘাটতি গুলো ধরা পড়ে প্র্যাকটিস করতে গেলে অনেক বেশি প্র্যাকটিস করবো। বাসায় গিয়ে দেখবা, কোচিং এ এই নির্ধারিত সময়ে তো সব করানো সম্ভব হয় না। হ্যাঁ, তাহলে ইংরেজি ক্লাস করতেই 2 ঘন্টা লেগে যাবে। বাসায় গিয়ে একটু দেখবা, এসে সলভ করে নিবা। স্যারেরা আছে, আমরা আছি, এসে ইত্যাদি সব সবার থেকে মোটামুটি চেষ্টা করে সলভ করে নিলে হয়। আচ্ছা, আমরা আরো একটু দেখি। আজকে তো ইম্পারেটিভ দেখলাম, এরকম যদি লিখি, এক গ্লাস পানি দাও, আদেশ বুঝাচ্ছে অথবা অনুরোধ বুঝাচ্ছে, এরকমই তো না? আচ্ছা, আর যদি এরকম বলি যে আমাকে পানি দাও, হ্যাঁ, বা তোমাদের বোঝার সুবিধার্থে এরকম করে লিখলাম, আমাকে এক গ্লাস পানি দেওয়া হোক। আচ্ছা, তাহলে দেখো তো, এই যে এখানে দেখো এক গ্লাস পানি দাও, এটা সরাসরি আমি কাউকে বলছি, তাই না? সরাসরি কাউকে বলছি, তাহলে আমরা প্রথম নিয়মটা লিখতে পারি। আর পরেরটা যদি বলি আমাকে এক গ্লাস পানি দেওয়া হোক, তখন দেখো পরে আমি যেটা বললাম যে প্রস্তাব বোঝায় অনেকটা, এখানে কিছুটা প্রস্তাবও বোঝাচ্ছে, তাই না? আমাকে এক গ্লাস পানি দেওয়া হোক, তখন সেক্ষেত্রে আমরা আগের নিয়ম অনুযায়ী লিখতে পারি কি, যে গিভ এ গ্লাস অফ ওয়াটার, এরকম করে লিখলে ভালো হয়। ওয়ান গ্লাস ওয়াটার না লিখে আমরা যদি এরকম করে লিখি, এটা সুন্দর দেখায়। তুমি যদি বলো স্যার আমি ওয়ান গ্লাস ওয়াটার লিখবো, লেখো। তাহলে গিভ এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। আচ্ছা, আর এটা আমি নেগেটিভ কি করব? ডোন্ট গিভ এ গ্লাস অফ ওয়াটার। দেখো সহজ, কিন্তু সহজ না? সরাসরি যদি কাজ করতে বলি, ভার্ব লিখলাম, যেটা পরে চেয়েছে অবজেক্ট লিখলাম, হয়ে গেল। নেগেটিভ করার সময় ওই রকমই থাকলো, সামনে শুধু ডোন্ট লিখে দিলাম, বাস, ইম্পারেটিভ শেষ। ঠিক আছে, আদেশও করলাম, নিষেধও করলাম, কাজ করো করো না, হয়ে গেল। আর এখানে প্রস্তাব, অনেকটা প্রস্তাব বোঝাচ্ছে, বা এই কাজের সঙ্গে সেই নাই, শুধু আমিও আছি, তখন আমাদের লেট এরকম লিখলে ভালো হয়, দিতে দাও, আমাকে এক গ্লাস পানি দিতে দাও। তাহলে লেট মি গিভ এ গ্লাস অফ ওয়াটার। এই যে লেট নট মি নট গিভ এ গ্লাস অফ ওয়াটার। ওকে, ক্লিয়ার? তাহলে
এখন কোনটা সরাসরি আদেশ করছে কাউকে আর কোনটা প্রস্তাব বা তৃতীয় ব্যক্তিও জড়িত আছে, এরকম পার্থক্য আশা করি বুঝতে পারবা, তাই না? আচ্ছা তুমি ওই যে তুমি কোন ক্লাসে পড়ো? কন্যা 10। আচ্ছা তুমি এমনি বাংলা বাক্য বলো তো, যে এটাতে সরাসরি একটা আদেশ করলো আর এটাতে একটু প্রস্তাব বা তৃতীয় পক্ষও জড়িত আছে, এরকম বাংলা বাক্য বলো তো দুইটা, এরকম একটা বাংলা বাক্য বলো। তাকে পড়তে দেওয়া হোক এরকম। না এই ডোন্ট ইউজ আননেসেসারি ল্যাঙ্গুয়েজ, কি প্রয়োজন? আচ্ছা আচ্ছা একটু বইটা লিখি, হ্যাঁ, যে আমরা কি করি, বইটি পড়ো, খালি পড়া না লেখে রিড হয়ে যেত, একটু বই রেখে দিলাম, অবজেক্টটা রেখে দিলাম, বইটি পড়ো। আর এখানে তাকে, আমাকে, তাদেরকে, শাহিনকে, মাসুমকে, যাকেই বলো তাকে পড়তে দাও বইটি, তাকে বইটি পড়তে দাও, মাসুমকে বইটি পড়তে দাও, আমাদেরকে বইটি পড়তে দাও, তোমাকে বইটি পড়তে দাও, সবগুলোই কিন্তু ওই প্রস্তাব টাইপের বোঝায়, তাই না? আচ্ছা এখানে দেখো তো কোনো সাবজেক্ট আছে? নাই। আছে? নাই। আচ্ছা আর এটা যদি বলি যে তাকে, এই যে কত সুন্দর লাগে, বইটি পড়তে দাও, এই যে দেখো এটাকে আমরা অনেকটা সাবজেক্ট টাইপ ধরতেও পারি, ধরতে পারি না? ধরতেও পারি, কিন্তু আমরা সাবজেক্ট ফর্ম না লিখে কি লিখি? অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা কি লিখি? রিড দ্য বুক। এই তো পারোই তো তোমরা। নেগেটিভ তো খুবই সহজ, ডোন্ট রিড দ্য বুক, তাই না? ডোন্ট রিড দ্য বুক, বাস, সহজ। কিন্তু এটাও সহজ, লেট। এখন তাকে, তাকের কি? আস মানে তো আমাদেরকে, তাকে। হিম, হিম, ইউ মানে তোমাকে, তোমাকে, হ্যাঁ, হার অথবা হিম, হ্যাঁ। তাহলে লেট হিম রিড দ্য বুক। এই তো লেট হিম, এখানে যদি লেট নট বলো তাও ঠিক, আমরা একটু সুন্দর করার জন্য নটটা পরে লিখলাম, বুক। ঠিক আছে? আচ্ছা বাস, এই যে দেখো হয়ে গেল। কিন্তু এখন আমরা যদি বলি যে তাকে না, আমাকে বইটি পড়তে দাও, লেট মি রিড দ্য বুক, তাই না? আচ্ছা লেট মি নট রিড দ্য বুক। আমি যদি বলি তাদেরকে বইটি পড়তে দাও, লেট দেম। আমরা সবসময় এখানে অবজেক্ট ফর্ম লিখি, ঠিক আছে? দে না লিখে দেম লিখি, আই না লিখে মি লিখি, হি না লিখে হিম লিখি, সি না লিখে হার লিখি, ইউ এর ইউই হয়, এটাও ইউ ওইটাও ইউ, সাবজেক্ট ইউ অবজেক্ট ইউ। তাহলে এখানে লেট লিখবো, পরে একটা অবজেক্টিভ ফর্ম লিখবো, আর এই যে পরে রিড দ্য বুক হয়ে গেল। এটা যদি এরকম টাইপের সেন্টেন্স হয়। আর যদি সরাসরি হয় তাহলে তো সেটা আরো সহজ, শুধু ভার্ব লিখবা আর অবজেক্ট লিখবা, বাস। ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু দেখো অলরেডি অ্যাসার্টিভ শিখে গিয়েছি, পারবা। এখন তো এমনি বাক্য তৈরি পারার কথা। তাহলে অ্যাসার্টিভ শিখে গিয়েছি, আমরা ইম্পারেটিভও শিখে গেলাম, হ্যাঁ। আর আমাদের ক্লাস তো মোটামুটি রেকর্ডেড থাকে, তাই না? রেকর্ডেড থাকে, মাঝে মাঝে তো ভুলে যাওয়াই, খুবই স্বাভাবিক, ক্লাস দেখে নিবা, হ্যাঁ। আর তোমরা আসলে হয় কি কোনো কোশ্চেন করো না, তাই তো? ভয় পাও কি কোশ্চেন করতে হবে এটাই বোঝো না, হ্যাঁ। আচ্ছা তো মানে কি কোশ্চেন করবো এটাই খুঁজে পাও না। যদি একটা কোনো কিছু শেখার পরে অথবা কোনো একটা ক্লাসের পরে কেউ যদি কোনো কোশ্চেন না করে, এটার দুইটা অনুমান ধরে নেওয়া হয় যে কেন কোশ্চেন করলো না। হয় একদম সব বুঝে গেছে, কোনো সন্দেহ নাই, আর না হলে কিছুই বোঝেনি। এই তো, এই তো। তাহলে এই দুইটার মাঝামাঝি থাকার কোনো সম্ভাবনা নাই। মাঝামাঝি থাকলে তো এটা বুঝছো এটা বোঝনি, তখন কোশ্চেন করতে, কিন্তু কোশ্চেন করো। তাহলে কি আমি ধরে নেবো যে তোমরা সব বুঝে গেছো, নাকি কিছুই বোঝনি? আমাদের এখানে যখন হয়, হ্যাঁ, আমরা যখন বোর্ডে থাকি, তোমরা যখন এখানে থাকো, তখন মোটামুটি সবই বোঝো, পরে করতে গিয়ে আর হয় না। এই জন্য প্র্যাকটিসের ঘাটতি আছে। তোমরা কেউই কিন্তু হচ্ছে যে শব্দার্থ পড়ছো না, হ্যাঁ। কেউ শব্দার্থ পড়ছো? প্রথম দিন যে বললাম, শোনো, আমি বললাম হচ্ছে যে একটা একটা জিনিস হচ্ছে সাধনা। ইংরেজি শব্দার্থ মুখস্থ করাটা হচ্ছে যে সাধনা। সাধনা জিনিসটা একদিনে বেশিও হয় না, আবার গ্যাপ দিলেও হয় না, হ্যাঁ। আমি এই বয়সে এখানে এখনো আমার বসে বসে শব্দার্থ পড়া লাগে, এটা সত্য কথা। শুধু তোমাদের মুখে সামনে এসে বলছি তা না, কারণ আমি তো আর দুনিয়ার সব শব্দার্থ জানি না,
হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার লেভেল আমার প্রতিযোগিতার লেভেলের অনেক পার্থক্য। আমি বড় হয়েছি, আমার প্রতিযোগিতার লেভেল আরো আপ হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমারও এখনো প্রত্যেক দিনই শব্দার্থ পড়া লাগে। চেষ্টা করি প্রতিদিনই পড়ার, কম বেশি হয় না তো, আমিও তো মানুষ। ও তো মানুষের কি হয়, আজ হয় কাল হয় না, পরশু হয় না। হ্যাঁ, কিন্তু তারপরেও তোমাদের মতো বয়সে আমি প্রতিদিন পড়তাম, কারণ এটা হচ্ছে বেসমেন্ট। আমি এই বয়সে এসে যদি এখন কোনো কিছু একদম নতুন করে শিখতে চাই, ওটা হয় না।